প্রদর্শনী নিয়ে কথা বাই আর্টিস্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। আসসালামু আলাইকুম। আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন। আজকে আপনাদের সাথে লাইভে একটু কথা বলার জন্য বসলাম। আমি আজকে কথা বলবো প্রদর্শনী নিয়ে। শিল্পীদের যে এক্সিবিশন হয় সেই এক্সিবিশনের ধরন নিয়ে বিদেশে এবং বাংলাদেশে। খুব বেশি বলতে পারবো না, আমি যেহেতু অস্ট্রেলিয়া পড়াশোনা করছি আমি ওইখানকার বিষয়টা জানি। আর অন্যান্য অনেকেই অনেক দেশে পড়ে আসছে, জাপানে, ইতালি, আমেরিকায়। তো তাদের মুখ থেকে যদি তারা বলতো আপনাদেরকে শুনতে পারতেন ভালো হইতো। আর আমি যেটুকু জানি সেটুকু আপনাদেরকে বলে রাখি। এতে শিক্ষার বিষয় আছে, কারণ সবাই তো অস্ট্রেলিয়া যাইতে পারে নাই পড়তে। যারা গেছে তারা দেখছে। তো এভাবে পরিকল্পিতভাবে বইলেও দিবে না, অনেক টাকা খরচ করে পড়ে আসে, তো ভিতরে ভিতরে রাইখা 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 মারা যায়। তো আমি দিয়ে যাচ্ছি যাতে আপনারা এগুলো জানার পরে এগুলো ভবিষ্যতে কাজে লাগাইতে পারেন, আপনার জেনারেশন না হওয়ার পরের জেনারেশনে। তো আপগ্রেড জিনিসটা তৈরি করা খুব কঠিন। এই দেশে আপনি কোনো কিছু নতুন করতে চাইবেন, সেটা সহজে নিতে চাবে না, কারণ পিছনে পড়ে থাকতে ভালোবাসে সবাই। এইটা আমার অনুভূতিটা এরকমই হয়েছে। আমি যে ধরেন যেটুকু সময় পার করছি, 14 বছর কলেজে পড়াইছি, আর্ট কলেজে। তো আমার কাছে তাই মনে হয়েছে, আমি যেসব স্টেপগুলো নিছি সেগুলো মনে হয় যে করবে না। এবং ওই যে এইখানকার পড়াশোনা করা সনাতন পদ্ধতিতে, তারা আবার এটার হয়ে দাঁড়ায়, তাদের কাছে আবার যায় বুদ্ধির জন্য ছাত্ররা রাতে রাতে আড্ডায় এখানে সেখানে আবার আসে, আইসা আবার কানের কাছে বলে বলে যায়। তো বইলা বইলা ওই আপগ্রেড জিনিসটা ধরেন আমি যে করবো, আমার যে সুনামটা হবে, সেই সুনামের জায়গাটা তৈরি করতে দিবে। এটাই হলো মূল উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। হিংসা। তো বারবার আমার কথাবার্তা হিংসার কথাটা আসতেছে এই কারণে, কারণ আমি তো এই পথটা পার হয়েছি, 14টা বছর পার হয়েছি, এবং বর্তমানেও পার হইতেছি। ইচ্ছা করলে আইসা আমার কাছ থেকে শুই না, বা অন্যান্য যারা বিভিন্ন জায়গা থেকে পড়ে আসছে তাদের কাছ থেকে শুই না, কিন্তু আপগ্রেড করতে পারে এই দেশকে। কিন্তু এই দেশকে করবে না। ওই কেউ এক সময় আমার মতো পড়তে যাবে, বা স্কলারশিপ গুলো বাগাইয়া পড়তে যাবে, পড়ে শিখা আসবে, মাথায় রাখবে, রাখতে রাখতেই মারা যাবে। দিবে না। আমাদের এই দেশের যে আমরা গরিব মানুষ, গরিব মানুষরা যারা পড়াশোনা করি, তাদেরকে আপগ্রেড শিক্ষাটা দিবে না। তো যাই হোক, কথা বললে নেগেটিভ কথা একটা যায়। আর নেগেটিভ কথা গুলা যেসব প্রতিষ্ঠান এখন মাইন্ড করা যাবে না। আপনাদের নীতিমালা বদলাইতে হবে, কারণ একটা ওই রচনা বর্ণনা করতে গেলে, একটা প্রবন্ধ রচনা বা প্রবন্ধ বা বক্তৃতা যাই বলেন, এটা বর্ণনা করতে গেলে ওখানে নেগেটিভ পজিটিভ দুটো কথাই আসে। এখন শুধু পজিটিভ কথাই বলবো আর নেগেটিভ কথাগুলো শোনাবো না মানুষকে, সেটা হলে তো হবে না। তাহলে আমার মানটা হয় না, মানটা থাকে না। তো যাই হোক, এগুলো তারা জানে। আমি যেমন বিবিসিতে চাকরি করে আমি অনেক কিছু জানি, কি দেওয়া যাবে কি দেওয়া যাবে না। তো যেগুলো দেওয়া যাবে সেগুলো এখানে ধরে আমি দেখতেছি। যাই হোক, তো প্রদর্শনীর বিষয়টা আমি ধরেন আগে একাডেমিটাই থাকি, একাডেমিক বিষয়গুলো আপনাদেরকে জানাই। জানলে যেহেতু চারুকলা শিক্ষা একাডেমি হয়েই এখন হয়। একটা একাডেমি মানে এই যে চারুকলা ইনস্টিটিউটে আসা বা চারুকলা কলেজে ভর্তি হওয়া, বিশ্ববিদ্যালয়গুলোতে যে হয়েছে এখন ইনস্টিটিউট অনুষদ। তো সেইখানকার বিষয়গুলোই আমি বলি, বললে বুঝতে পারবেন এখানকার আর ওইখানকার তফাৎটা কি। তো এইখানে যেমন এক্সিবিশন হয়, বার্ষিক এক্সিবিশন হয়, তাও দেখছি যে আমাদের সময় হয় না। ওই 2-4 বছর গেলে গিয়া একটা সময় মনে পড়ে ইউনিভার্সিটিতে ফান্ড আছে, কে আনবে, কিভাবে আনবে, হয়তো ইউনিভার্সিটিতে টাকা নাই বা এরকম একটা কিছু। তো সেই জন্য আমাদের সময় দেখছি যে 2-3 বছর পরে একবার মনে পড়ে যে এক্সিবিশন। আবার একটা সময় আমি যখন শেষের দিকে তখন দেখছি প্রতি বছরই হইতেছে। হয়তো তখন দেশ একটু উন্নতি হয়েছে, উন্নতি হওয়ার কারণে হয়তো পারতেছে। আবার ধরেন একটু কথা বলি, ভিন্ন দিকে কথা যাবি। এই দেশের টিচাররা এক সময় আপনার গভর্নমেন্ট স্যালারি পাঠাইতে পারতো না, 6 মাস 1 বছরে পাঠাইতো। আমরা যখন শুরু করি তখনই আপনার 250 টাকা বেসিক পাঠাইতে পারতো না, 1 বছর 6 মাস হয়ে যেত, তারপরে পাঠাইতে পারতো। কোন একটা জায়গা থেকে হয়তো বিদেশ থেকে লোন টোন আইনা টেনে এরকম। তো এই যে ধরেন ফানি বিষয়, একটা দেশ সেখানে টিচারদের বেতন দিতে পারে না, এই যে ধরেন ইউনিভার্সিটির খরচ মিটাইতে পারে না,
রাষ্ট্রীয় কোষাগার থেকে। এগুলো বললে আবার ঝামেলা হবে, কি না কি হয় বলা মুশকিল। এগুলো বেশি বলা যাবে না, আমি সেই জায়গায় না যাই। এই যে ধরেন এক্সিবিশনটা হবে, সেইখানে ভুড়িমসি হবে, এই বছর না হইতে পারে নাই, পরের বছর হবে। যেমন আমার এখানে দেখছি, আমার তো ছাত্রছাত্রী কম পাইতাম নারায়ণগঞ্জ চারুকলা ইস্যুতে। তো এক্সিবিশন করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন, টাকা নাই কি দিয়ে এক্সিবিশন করবো। তো ছাত্রদের যে বেতন, সেটা জৈমা, কলেজের যে খরচ চালায় যাওয়া, ওই যে বলে না চক ডাস্টারের টাকা নাই, প্রাইমারি স্কুলে আগে দেখতাম চক ডাস্টারের টাকা নাই। অনেক সময় ছেলে মেয়েদের কাছ থেকে টাকা নিয়ে নেয়, দেড়ে 2 টাকা করে 1 টাকা করে বাড়ি থেকে নিয়ে, তারপরে এই সেই চাঁদা তুলে চক ডাস্টার সাররা কিন্তু তখনও আপনার ওই গভর্নমেন্টের সরকারি, আমি তো প্রাইমারি স্কুলে বসি, সরকারি প্রাথমিক বিদ্যালয়, তখনও ধরেন ওইখান থেকে ওই দিক থেকে টাকা আসার কোনো ই নাই, পন্থা নাই। তো ভাঙাচুরা এদিকে বেড়া ভাঙে গেছে, এই ভেঙে গেছে, বেঞ্চি নাই, বেঞ্চির মধ্যে বসতে পারি না, এরকম। তো ওইটাই ধারাবাহিকতা আমরাও আমাদের জীবনে দেখে গেলাম। যেমন কলেজ ভাঙা, স্কুল ভাঙা, প্রাইমারি স্কুল, হাই স্কুল হইলেও সেটা নতুন, ঠিক আছে, বেড়া টেড়া দিয়ে শুরু করলো, হ্যাঁ, বই পড়লে নিচে চলে যায়, ভাঙা বেড়ার নিচ দিয়া গেলাম। শুধু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ছি, তখন ধরেন একটু ভালো পাইছি যে আমি একটা ভালো জায়গায় পড়তেছি, চারুকলা ইনস্টিটিউটটা উন্নত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। এমন চারুকলা ইনস্টিটিউট মনে হয় ওয়ার্ল্ডে নাই, সবাই বলে এত সুন্দর। তো এই সময়টা আমার ভালো কাটছে, এবং ওইখানে যাদেরকে পাইছি আমি, স্যার থেকে দুইটা বড় ভাই, ওই সময়টা আমাদের সময় 88 থেকে 2001, এই সময়টায় আমি যাদেরকে পাইছি, আমার তো মনে হয় একটা চূড়ান্ত জায়গা। এত মজার জায়গা ওয়ার্ল্ডে কোথাও নাই পড়াশোনা করার, এমন মজা। বিকাল হলে থালাবাটি বাজাই আমরা শাহবাগের রাস্তায়, তখন গাড়ি চলতো না, হ্যাঁ, বকুল ফুল বকুল ফুল, এই শাহবাগে চারুকলার গান। এখন এ দাবি করে তার, এই দাবি করে তার, এটা চারুকলার গান। বড় ভাইরা কোথেকে নিয়ে এসেছে, সেই ময়মনসিংহ থেকে, গীতিকা থেকে নাকি, এরকম। তো এরকম অনেক গানের চর্চা আমরা ওই রাস্তায় বসেই করতাম তখন। এর সাথে মজার জায়গা হয় না, মজার পড়াশোনার জায়গা হয় না, সবার কাছ থেকে সুন্দর ব্যবহার, কোনো মিসবিহেভ নাই। আমি তো আমার পুরা লাইফে চারুকলায় ওইখানে পড়ছি যে কোনো মিসবিহেভ নাই, না কোনো স্যারের কাছ থেকে, না কোনো বড় ভাইয়ের কাছ থেকে, না আমরা করছি কোনো ছোট ভাইদের সাথে কোনো মিসবিহেভ। প্রপার, একেবারে মন থেকে প্রতিটা ছেলে মেয়ে, স্যারেরা বিচারের আওতায় নিজেরা নিজেদের মন থেকে। এই যে মিসবিহেভটা পাই নাই, এটাই তো একটা বিষয়। কত রকমের কত কি হয়, স্কুলেই তো আমার বেঞ্চ থেকে ধাক্কায় ফেলাই দিত, বুঝছেন না, এরকম এরকম করে ধাক্কায় বেঞ্চ থেকে প্রাইভেট স্কুলে ফেলাই দিত। তো এই যে ধরেন বিচার দিল, বিচার পাইতাম না, ওই ছাত্রগুলো বেশি টেন্ডর, ওগুলো এখন ওই যে ড্রাইভার হয়েছে, গাড়ির ড্রাইভার হচ্ছে না, ট্রাক চালায়। তো এই যে ধরেন ওই ওরা আগাইতে পারে না, যারা মিসবিহেভ করে তারা আগাইতে পারে না। হাই স্কুলে মিসবিহেভের বিষয় ছিল, কিন্তু তখন আবার আমরা একটু এই এলাকায়, বুঝছেন না, তো মিসবিহেভ করে কুল পায় নাই, উল্টা ধমক দিয়ে দিতাম, এরকম। তো নিজে ভালো থাকতাম। তো এইখানে এত সুন্দর মজার জায়গা, কথাগুলো বললাম এই কারণেই, মজাটা বুঝার জন্য, যে আসলে মজাটা কি। আপনি যদি একটা স্থানে যান, ওইখানে কোনো মিসবিহেভ না পান, তাহলে তো আপনার গেইনার, আপনি, আপনার জীবন সার্থক। তো এখন এই যে ধরেন এলাকায় চলতে গেলে কত মিসবিহেভ পাইতেছি, কত রকম, ধরেন তাদের সাথে যাই না, রাজনীতি করি না, তারপরেও তারা টানাটানি করে, এই আমার সাথে আসো, অমুকের সাথে আসো, এরকম। এটা নিয়ে কত কি, বুঝলেন না। তো নানা রকম এগুলো গল্প পরে বলবো, জীবনের গল্প, যা যা ঘটতেছে। তো এইখানে এই যে ধরেন এক্সিবিশনটা ধরেন হইল, 2 বছর পারতেছে না, তারপরে হইল, সেটা হলো বার্ষিক প্রদর্শনী। এই বার্ষিক প্রদর্শনী বছরে ধরেন একবার হওয়ার কথা। তো সেইখানে সমস্ত যে এর আগের ফুটেজে কিছু কথা গেছে, আমরা প্রস্তুতি নিয়ে কাজ করে, বা যে যাই কাজ, যারা ভালো কাজ করে, সবসময় কাজ করে, তাদের প্রস্তুতি খুব একটা নিতে হয় না, তাদের কাজ বের হয়ে যায় এমনি। আর যারা ওই যে কমার্শিয়াল কাজ করে বেড়াইতো, তাদের আবার পরিকল্পিত ভাবে আইসা যে একটা ওয়াটার কালার, এই যে একটা স্কেচ করতেছি করতেছি, এরকম করে আবার করতে দিত, মানে পরিকল্পিত ভাবে এক্সিবিশনের জন্য প্রস্তুতি নিতে হতো। তো আবার এইখানে ভিন্নতা ছিল, যারা আমরা বাসা বাড়িতে থাকতাম, বাড়ি থেকে যেতাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে, আর যারা আবার হলে থাকতো, তাদের আবার বড় ভাইরা হেল্প করতো নানান ভাবে, এই করো সেই করো, ওরা একটু বেশি উপদেশ পাইতো। আমরা আবার গিয়া ওগুলো ফলো করে আবার সেই সমস্ত বড় ভাইদের পিছিয়ে পিছিয়ে ঘুরতাম,
ঘুরে ঘুরে আবার উপদেশ নিতাম। তো যাই হোক, সমান হয়ে যেত। তো এই যে ধরেন এক্সিবিশনের জন্য প্রস্তুতি নেওয়া, এক্সিবিশন করলো, ওইখানে কারো 2টা কারো 3টা কাজ নিল, সেগুলার ইয়ার ইয়ার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এরকম করে করে ধরেন জুলাইলো কাজ। সমস্ত রুমগুলো খালি করে দিয়ে তখন কি বন্ধ, গ্যালারি তো সামনে একটা দুইটা বোর্ড, তো ওই 2টাতে হইলো। ওই 2টাতে ধরেন যখন মাস্টার শেষ পর্বে থাকে যারা বড় ভাইরা, অ্যাবস্ট্রাক্ট পেন্টিং, মডার্ন পেন্টিং, সেইগুলো ওইখানে ঝুলায়। বা যদি ঝুলাইয়া জায়গা থাকে সেখানে যে একটা পুরস্কারের কাজ ঢুকায়, এরকম ওই 2টাতে সামনে। আর একদিন সমস্ত ধরেন যত বিল্ডিং এর যত রুম আছে সব তখন গ্যালারি হয়ে যায়। গ্যালারিতে সমস্ত কাজ ঝুলাইয়া দিয়ে আবার পুরস্কার দেওয়া হয়। মিডিয়া, যেমন আমাদের সময় তো একসাথে ছিল 13 জন, এখন আবার ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট কিন্তু আলাদা হয়ে গেছে, প্রশাসন ধরেন এক একটা ইনস্টিটিউটের মতো আলাদা আলাদা হয়ে গেছে। তো ওইখানে এরকম হয়ে গেছে। আর আমি যেহেতু পড়াইছি, এরকম যেগুলো কলেজ আছে সেগুলো আবার একসাথে এখনো আছে। তো একসাথে ওই মিডিয়া ধরে, যেমন পেন্সিলে পুরস্কার দেওয়া হলো, কালি কলমে পুরস্কার দেওয়া হলো, তারপরে যেমন আপনার পেন্টিং এ অয়েল কালারের পুরস্কার দেওয়া হলো, তারপরে এরকম মিডিয়া ধইরা, এই ক্রাফটের বিভিন্ন সাবজেক্ট আছে, সিরামিক্সের আছে, ওইগুলা এই মিডিয়া ধরে ধরে আপনার পুরস্কার গুলো দেওয়া হয়। তো এই যে পুরস্কার গুলো দেওয়া হইলো, এবং এটা একটা বিষয়, একটা ছাত্র পুরস্কার পাইলো। আবার আমার যেটাই হয় যে আসলে শিল্পকর্মের পুরস্কারের বিষয়ে কি, এটা পুরস্কার আসলে কিছুই না। একটা শিল্পী সারা জীবন কাজ করবে, ছবি আঁকবে, সে কাজ করেই যাবে। ভালো মন্দ শিল্পী নিজেই বুঝতে পারে সে কি কাজ করতেছে। স্টেপ বাই স্টেপ ধরেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কলমে আর ওই যে কালিতে কাজ হইলো, সেই কাজগুলো তারা যখন করে নিজেরাই বুঝতে পারে আমি আমার ক্লাসমেটদের মধ্যে কতটুকু করছি ভালো এবং কি পর্যায়ে আছে, বুঝা যায়। তো এইভাবে জল রং যারা করতেছে, বড়রা করলো ছোটরা করলো, কোন কাজগুলো ভালো হইতেছে, কন্টিনিউ কাজ হইতেছে, দেখাইতেছে কার কাজ ভালো হলো, এটা বোঝা যায়। তো এইভাবে সবাই বুঝা ফেলে। ওইখানে আবার যদি কোনো কারণে কোনো ভুল হয়, কেউ পাইলো না ভালো কাজ, আবার কেউ পেয়ে গেল, সেগুলো নিয়ে কথাবার্তা হয়, সমালোচনা হয়, কেউ কিছু মনে করে না। ওই বছর চলে গেলে সবাই ভুলে যায়। তো পুরস্কারটা একটা দরকার আছে, কিন্তু সেই পুরস্কারটা আমি দেখছি যে পরবর্তী জীবনে গিয়ে ওই যে ধরেন আপনি এক জায়গায় প্রতিযোগিতা করলেন টিচার হওয়ার জন্য বা একটা আপগ্রেড জায়গা পাওয়ার জন্য, ওইখানে তো কয়েকজন যায়, তো গেলে ধরেন 10, 15, 20 জন গেল, ওগুলো দেখছি যে পরে আর কোনো কাজে লাগে না। বা একটা এক্সিবিশনকে ধরা হয় একটা গবেষণামূলক কাজে, যদি সলো এক্সিবিশন করে এখানে, তো সেইটাও দেখছি যে কোনো কাজে আসে না। ওই উপর থেকে যাদের ফোন টোন আসে তারাই পায়। তো উপরে তো সবার আমাদের মতো সাধারণ মানুষের লোক থাকে না, বা সাধারণ ফ্যামিলি থেকে যারা যায় তাদের ধরেন বা লোক থাকলেও হয়তো অন্য জায়গায় আছে, এমন না যে আমাদের লোকজন নাই, আছে অন্য জায়গায়, তো এইখানে তো নাই। তো এইখানে দেখা গেল এমন এক জায়গা থেকে ফোন আসলো, এগুলো লজ্জা পাওয়ার কিছু নাই, শরম পাওয়ার কিছু নাই, সবই ওইভাবে হয়েছে। একেবারে জোর গলায় বলতে পারবো, আমার আমার নিজের চোখে দেখা, আমার জানা যা হয়েছে সব ওইভাবে হয়েছে। এবং রেজাল্টের বিষয়গুলো ওইভাবেই হয়, মুখ চিনা চিনা রেজাল্ট হয়ে যায়। তো এইখানে ফেয়ার জায়গায় যেতে পারে নাই, বুঝছেন না? তো এইগুলা কে ঠিক করবে? কিছু করারও নাই। এই যে ধরুন বলতে গেলে কথা আইসা পড়ে। তো যাই হোক, মনে কিছু করেন না যাদের গায়ে লাগে। এখন এই যে ধরেন এক্সিবিশন এইভাবে হইলো, এখানে বাৎসরিক এক্সিবিশন হইলো। আবার যদি কেউ সোলো করতে চায়, ওই গ্যালারিতে আপনার বুকিং দিয়ে দিয়ে ওইখানে নাম লেখায় রাখতে হয়, আমি এত তারিখে করব, কিছু টাকা জমা দিতে হয়, দেওয়ার পর ওই গ্যালারি, বই গ্যালারি গুলা। তো আমরা যখন পড়াশোনা করছি শেষ করছি তখন ওগুলোতে এই বাক্স টাক্স তুইয়া ময়লা আবর্জনা ওই গ্যালারি গুলো বন্ধ হয়ে আসছিল, ওই গ্যালারি গুলো চলতো না। তো কেন যেন মনে হয় আমি ওগুলো ইস্টাবলিশ করছি, আমি এক্সিবিশন করে আমার গ্রুপের কয়েকজন এগুলো ধোয়া মশা করে পরিষ্কার করে আবার শুরু করেছি। ধরেন আমি কয়েকটা এক্সিবিশন করছি আমাদের ছোট ছোট গ্রুপ বানাইয়া, তখন আবার এই শুরু হলো। এরপরে আমার পরে আবার শুরু হলো কাজ এরকম। তো যাই হোক, এই তো এটা গেল এই যে বাংলাদেশের এক্সিবিশন আর কি, বাংলাদেশের এই একাডেমিতে বছরে একটা একসাথে হলো। আর এখন বিদেশে কি দেখে আসছি সেটা শুনেন, অস্ট্রেলিয়ায়
বিদেশে হইলো আপনার আমরা যে কাজ করতেছি এই কাজগুলা আপনার সাপ্তাহিক একটা এক্সিবিশন হইতো, সেটা হলো আমার স্টুডিওর ভিতরে আমার কাজগুলো ডিসপ্লে হবে, এক সপ্তাহ গেলেই ডিসপ্লে হবে আমার কাজগুলো। এইভাবে ধরেন প্রতিটা রুমে রুমে যত ছাত্র আছে ডিসপ্লে হয়ে গেছে, এবং সমস্ত ছাত্ররা আর্ট ক্রিয়েটররা আইসা আইসা ওই ডেট অনুযায়ী সেগুলা দেখতেছে, কাজ দেখতেছে। এবং ওই যে এক সপ্তাহে যে ডিসপ্লেটা হইলো ওই দিন স্যার আবার যার যার কাজ দেখে দেখে স্যার অ্যাডভাইস করে যে তোমার অগ্রগতি এইটুকু হয়েছে, তুমি এখন কাজ নামাইয়া গুটায় ফেলো। এখানে একটা পয়েন্ট আছে আপনাদের জন্য যারা ছাত্র, যে কাজগুলো আমি ঝুলাইছি সমস্ত কাজ আমার নামাইয়া গুটায় ফেলতে হবে, গুটায় একদম ঢাইকে রাখতে হবে অন্য কাগজ দিয়ে। ওই কাজের দিকে, ওই এক সপ্তাহের কাজের দিকে তাকানো যাবে না। এটা হলো ক্রিয়েশন করার আরেকটা পলিসি। এই বড় বড় বিখ্যাত আর্ট স্কুলগুলো, ইউনিভার্সিটিতে যে পড়াশোনা হয় সেখানে এক সপ্তাহের এক্সিবিশনটা হলো, স্যার দেখলো, সবাই দেখলো, টিম আইসা দেখলো, দেখা যে সুপারভাইজার সে শুধু অ্যাডভাইস দিবে, অন্যরা দেখেই যাবে। তারপরে অ্যাডভাইসটা হলো, প্রথম অ্যাডভাইস হলো কাজ নামাইয়া গুটায় রাখতে হবে ওই সপ্তাহের কাজ। স্যার অ্যাডভাইস যা করলো করার পরে সেটা নিয়ে আবার পরের সপ্তাহে কাজ করতে হবে। এই কাজ আর দেখা যাবে না, উল্টে একদম বলা ছিল আমার সুপারভাইজারের যে এই সপ্তাহের কাজগুলো আর উল্টে দেখতে পারবে না, একবারও না। এটা কিন্তু ক্রিয়েটিভ হওয়ার, ক্রিয়েটর বানানোর একটা পলিসি বিদেশের ইউনিভার্সিটি। এই পয়েন্টটা আমি দিয়ে দিলাম আপনাদের। এরপরে ওই সপ্তাহ ধরেই আবার একটা ডিপার্টমেন্ট একটা সেমিনারের মতো হয়। ডিপার্টমেন্টের ছাত্রগুলো বৈশা ওইখানে স্যাররা থাকবে, পোস্ট কনভেনর যে থিওরিটা দেখেছে, এবং যে সুপারভাইজার, সহকারী সুপারভাইজার, মাঝে মাঝে ডিরেক্টর স্যারও এসে বসে থাকতো। সেইখানে আবার এই সেমিনারের মতো হবে ছোট করে, ডিপার্টমেন্টে সব স্টুডেন্ট থাকবে ডিপার্টমেন্টের, এবং সবার কাজ নিয়ে ওই দিন কথাবার্তা হবে, একদম সবাই নিয়ে আসবে, সারাদিন কথাবার্তা হবে। এবং সেগুলা ধরেন আমার কাজ নিয়ে কথা হইলো, আমাকে বলবে যে তোমার কাজ হয় নাই, আমার ওটা কথা বললা প্রমাণ করতে হবে যে এটা কাজ হয়েছে, ওটা কি আঁকছি, ওটা আপনার যে আপনার বিষয়টা, ওই বিষয়টা এমনভাবে ফুটিয়ে তুলতে হবে, যদি ওরা আপনাকে উল্টে দেয় কথাবার্তা বইলা, তাহলে আপনি নাই, একদম উল্টে ফেলে দিবে যে হয় নাই কিছু, সেটাকে আপনি হইছে যে প্রমাণ করতে হবে। এবং আপনি যে চিন্তাটা করছেন, চিন্তার সাথে কাজের যে প্রতিফলন, কাজে কি প্রতিফলিত হয়েছে, কাজের প্যালেটটা হয়েছে কিনা, এবং ওইখানে চিন্তাটা আছে কিনা যা আপনি মুখে বলতেছেন, সেটা নিয়ে আবার ওরা কথা বলবে। এবং সবাই কিন্তু আলোচনা সমালোচনা করার পরে একটা সময় ওরা আবার চট করে বলে দিবে যে ধরেন তখন কথাবার্তার সময় হয়তো বললো যে হয়ই নাই, কিন্তু যখন শেষ হইলো তখন আপনাকে আবার জড়ায় ধরে বললো যে আর এই তোমার কাজ একদম পারফেক্ট, সুন্দর হয়েছে, তোমার থিম মিলছে, এই মিলছে, বলে দেবে। তখন বোঝা যায় যে হয়েছে কিনা। এই যে আরেকটা পয়েন্ট দিলাম আপনাদের, দুইটা পয়েন্ট। এরপরে আপনার আবার মাসিক একটা হয়, এক মাসে আবার একটা ডিসপ্লে হবে। সেই ডিসপ্লেটা সবাই এরকমই আসবে, এরকমই হবে, সেখানে এরকম অনেক কথাবার্তা হবে। ওইটা একটু বড় করে পরিসরে আবার ডিসপ্লেটা হয়, ধরেন পুরো ডিপার্টমেন্টটা জুড়া, তখন এই সবাই আবার কথাবার্তা বলবে। তো এইভাবে গেল, এইভাবে আবার আপনার এই বাৎসরিক ডিসপ্লে হয়, ওইখানে 6 মাসে হয়। তো এই প্রতি মাসে তো হইতেছে ডিসপ্লে, ডিসপ্লে হবে, যে কাজগুলো হচ্ছে ডিসপ্লে হইতেছে। তো আবার বিভিন্ন ভাবে অন্য জায়গা থেকে সার্ভার নিয়ে আসে যে ওই স্পেসটাতে তুমি ডিসপ্লে করো, ধরেন ভিতরে জায়গা কম, ডিসপ্লে করো, সামনে নিয়ে আসে, নিয়ে এসে ডিসপ্লে দেয়। তো ওইগুলার থেকে স্যাররা কাউন্ট করে আপনার রেজাল্ট কি হবে আপনার সেটা বুঝতে দেয় না, খাতা হাতে থাকে, ওনারা কি করতেছে কোনো স্টুডেন্ট বুঝতে পারে না। আর এখানে হলো যে প্রতিদিন নাম্বারিং করে, আপনি ওখানে নাম্বারিংটা বুঝে যাবেন কি করতেছে, খুব সাবধানে তারা তৈরি করে, এই গ্রেডটা তৈরি করে। তো এই যে কাজগুলো হইলো, যে এই যে ডিসপ্লে হইলো, আবার আপনার সেমিনার হইলো, এগুলো থেকেই কাউন্ট করে নেয়। তো বাৎসরিক, আবার বাৎসরিক একটা আছে আপনার, সেটা হলো একদম সেমিনার রুমে হবে। সেমিনার রুমে হবে আপনার আপনার বিখ্যাত শিল্পীদের
পছন্দ করতে হবে, নাম দেওয়া থাকে, বিখ্যাত শিল্পীদের নাম দিয়ে স্যাররা নোটিশ বোর্ডে নোটিশ টাঙায় দিয়ে যায়। ওইখান থেকে আপনার টিক দিয়ে রাখতে হবে আপনার নাম আছে এই পাশে, এবং ওই আপনার আপনার ইয়ারের জন্য বা আপনার জন্য কয়টা শিল্পী দেওয়া হয়েছে লিস্ট, ওইখানে আপনি কোন শিল্পী নিয়ে কথা বলবেন ওইখানে আপনি টিক দিয়ে দিবেন। ওইটা উঠে স্যাররা আবার নিয়ে যাবে নোটিশ বোর্ডটা, ওই নোটিশের কাগজ ওইটা। এবং আপনি আবার গিয়া ইয়েতে চেক করতে হবে অফিসে যে আপনার ওই জায়গাটায় নাম আছে কিনা, তখন আপনি ওই শিল্পী নিয়ে লিখবেন। এই যে ভাইবেন না যে আমি এখন বই লিখে ফেলছি, এমনি লিখে ফেলছি, ওই শিল্পী নিয়ে আপনি স্টাডি করে ওইখানে ওই শিল্পী নিয়ে আপনি লেখালেখি করবেন, একটা পেপার তৈরি করবেন প্রবন্ধ। সেই প্রবন্ধটা আপনি সেমিনার কক্ষে উপস্থাপন করবেন। ওইখানে আবার সেমিনার কক্ষে আপনার কোন ডেট, সেই ডেটটা আবার স্যাররা আবার এইভাবেই নোটিশ টানায় দিয়া ওইখান থেকে আপনার ডেটটা আপনি নিয়ে নেবেন যে আপনার রেডি হয়েছেন কিনা। যদি আপনি রেডি না হইতে পারেন আবার ডেট বদলানো যায়, পিছনে চলে যাওয়া যায়। তো এটা কিন্তু বাৎসরিক, ওই ডেট অনুযায়ী আপনি ওইটা খুব বড় সেমিনার, মানে ওইখানে একেবারে সারা দেশের ক্রিয়েটররা থাকে, সারা দেশের বড় বড় যারা লেখক তারা থাকে, বিদেশি ক্রিয়েটররা থাকে, যারা ওই যে আপনার আসে বিভিন্ন দেশ থেকে, ইউনিভার্সিটি থেকে ক্রিয়েটররা, আর্ট ক্রিয়েটররা আসে। আমি ধরেন অক্সফোর্ডেরও পাইছি, হারবার্ডেরও পাইছি, ক্রিয়েটররা এখানে আসছে। তারপরে লন্ডনের বিভিন্ন আরো বড় বড় ইউনিভার্সিটি, জাপানে, এরকম সব দেশে ওরা ওই সব সেমিনারে আসছে। এর ফাঁকে ফাঁকে আবার ওদের সেমিনারে ওরা আবার 6 মাসের জন্য এখানে থাকে আপনার ভিজিটর প্রফেসর হিসেবে, ওদেরও আবার সেমিনার এটার মধ্যে ঢুকে যায়। এই ছাত্রদের সিরিয়ালের মাঝখানে মাঝখানে ওদের সেমিনার ঢুকে যায়। তো ওই সেমিনার গুলোতে আবার থাকতে হয়। তো ওইখানে হলো যে আপনার আমার যে কাজগুলো হয়েছে 1 বছরে সেগুলোর স্লাইড তৈরি করতে হয়। ওই সময় ছিল স্লাইড। তো ওই স্লাইড তৈরি করে ওই স্লাইডের জন্য বড় মেশিন আছে, সিনেমার মেশিনের মতো। যদি আপনি তখন ওইখানে কম্পিউটার আইসা পড়ছিল, আমি যখন পড়ছি 88-এ, বিরাট এরকম ডিসপ্লে, কম্পিউটারের ডিসপ্লে। ওইখানে আপনি যদি ই করতে না পারেন, সিডি করতে না পারেন, তো আমি সিডি করে ফেলছিলাম। ওইটা সিডিটা ওইখানে লাগাই দিয়া ওইখানে মেশিন আছে, আপনার ডিসপ্লেতে আসতেছে ছবি একটার পর একটা। তো ওই ছবিগুলো যে আপনার ছবিগুলো যে ডিসপ্লে হবে, ওইখানে আপনার ছবি নিয়ে আপনি কথা বলবেন যে এটা এই, এটা এই, এটা এই আঁকছি, এটা কি আঁকছি, এরকম কথা বলবেন। এবং ওইখান থেকে আবার ওরা দাঁড়ায় অন্যান্য আর্ট ক্রিয়েটররা বা প্রশ্ন করবে, বিভিন্ন দেশ থেকে যারা ছাত্ররা প্রশ্ন করবে, ওগুলো আপনার উত্তর দিতে হবে। এরপরে আবার এই ওই যে যে প্রবন্ধটা আপনি লিখছেন, ওই প্রবন্ধটা আমার উপস্থাপন করতে হবে ওই ওই দিনই, যে আপনার এই পড়ে পড়ে ওটা শুনাইতে হবে সবার যে আমি এই এই শিল্পী সম্বন্ধে। তো ওই ওই ক্লাসের পাঠটুকু আবার অন্য জায়গায় চলে যায়। যেমন এটা আমাদের হয়েছিল, যেমন আমাদের মিউজিয়াম আছে, ওইখানে আছে আপনার জাতীয় আর্ট মিউজিয়াম, অস্ট্রেলিয়া জাতীয় আর্ট মিউজিয়ামে একেবারে এই যে শাহাবুদ্দিন স্যার যে দ্বিখণ্ড দেখা ব্যাখণ্ড দেখে আঁকছে, সেই ব্যাখনের ছবিও আছে, আপনার জ্যাকসন পোলাকের ছবি আছে, এরকম অনেক দামি অনেক বিখ্যাত শিল্পী যারা আমরা এখানে পড়ি, যাদের নাম যে বিভিন্ন ইজমে পড়ে আসছি, ওদের ছবি এখানে আছে। তো আপনি কারে নিয়ে কথা বলবেন, যদি আপনি ওদেরকে নিয়ে কথা বলেন যে স্যার আমি আমার অস্ট্রেলিয়ান বিখ্যাত শিল্পীদের নিয়ে কথা বলবো না, আমি জ্যাকসন পোলাককে নিয়ে কথা বলবো, তাহলে ওইখানে কাজ আছে, সমস্যা নেই। তো আমি নিয়েছিলাম আপনার টনি টুকসন। তো টনি টুকসনের ছবি ওই দিন ডিসপ্লেতে ছিল না, ওরা ডিসপ্লে বদলায়। এই ধরেন 4 জন গার্ড, ওই 4 জন গার্ড, সামনে পিছিয়ে 2 জন, আবার দুই দিকে 2 জন, একটা ট্রলিতে। আপনার আমি এখানে একটা ফুটেজ ওই যে ই হইতেছিল, প্রচার করছি কালকে গতকাল, ওই নিলামের একটা বিষয়। তো ওইখানে দেখেন কিভাবে নিয়ে আসে, ঠিক এইভাবেই একটা টনি টুকসনের ছবি নিয়ে আসছে আমার এই ওই কথা বলার সময়। সেটা হয়েছিল ওই ওই মিউজিয়ামের ভিতরে। আমরা সব ছাত্ররা ওইখানে চলে গেছি, পুরো ইনিশিয়েটিভ ওই আপনার আর্ট মিউজিয়ামে চলে গেছি, অস্ট্রেলিয়ান ন্যাশনাল আর্ট মিউজিয়াম। ওইখানে আমার ওই পারপাস পড়তে হয়েছে ওনার পলিটিক্স যে এই সে। তো এই এই যে একদম 4 জন আইসা নিয়ে ওই ছবি দিয়ে খাড়ায় আছে, দাঁড়ায় আছে, কোথেকে নিয়ে আইছে স্টোর থেকে, 4 জন গার্ড দিয়া সৈনিকের মতো দাঁড়ায় আছে। তো দেখলে ওগুলো ভয় করে, বুঝছেন, করে। এত যত্ন আমরা যত্ন নিতে পারি না আমাদের, আমাদের চারুকলার ইস্যুটা আছে না আছে, এগুলো নিয়ে মানুষের কত কথাবার্তা শেষ নাই। যাই হোক, এখন এই যে ধরেন
গেল ডিসপ্লে। এরপরে শেষ হইলো, ধরেন আমার কোর্স যখন শেষ হইলো, এই প্রক্রিয়াগুলো তো চলতে থাকলো। কোর্স যখন শেষ হইলো তখন আমাকে একটা বড় এক্সিবিশন করতে হবে। তো ওইটা দেখলাম যে আমি অন্য অন্য সময়ে অন্য অন্য বছর আমার আগে যেগুলো হয়েছে সেখানে ওই বড় একটা আর্ট গ্যালারি আছে আমাদের ওইখানে অস্ট্রেলিয়া ন্যাশনাল গ্যালারি। এই যে এটা তো ছোট কিন্তু ওইটা অনেক বড়। তো কিছু ছবি আছে আমি জীবনে আমার ছবি দেওয়া আছে, হয়তো আপনারা দেখবেন এইখানে। তো এই যে ধরেন এই এই ডিসপ্লে দিতে হবে বার্ষিক এক্সিবিশন। ওইটা ওইটা হলো কোর্স শেষ হওয়ার পরে 2 বছর পরে যখন কোর্সটা শেষ হইলো, মাস্টার্স কমপ্লিট, তখন আমার সমস্ত ওই ভালো ভালো কাজগুলা 100-র মতো আমি ডিসপ্লেতে দিয়ে দিছি ফ্লোরে। আমার তো কাগজে কাজ ছিল, তো ওই ফ্লোরে ডিসপ্লেতে দিয়ে দিছি। ওগুলা দেখা স্যাররা এত কাজ দেখা, যে টিমার ছিল ইউনিভার্সিটি থেকে, তারপর আমার স্যারেরা মিলানো, এটা এক্সাম এক্সিবিশনের মানে আপনার এক্সাম কি বলে, মানে অ্যানালাইসিস করা আর কি আমাকে। তো ওইটা দেখতে সব স্যাররা আসছে যখন, আমি 100 কাজ বিছাই দিছি। ওনারা দেখে আমাকে পুরো গ্যালারিটাই দিচ্ছে যে এই ডেট থেকে এই ডেট তোমার এক্সিবিশন হবে, পুরো গ্যালারিটা তোমার। তো এটা আমার তখন বলে নাই, পরে নোটিশ টাকায় দিছে। তা আমি গিয়ে খোঁজ খবর নিয়ে দেখলাম, আমি খুঁজতেছিলাম যে কোন কর্নার, চারজন শিল্পীকে ভাগ করে 4টা কর্নার দেয়। তো ভাগ করে দেয়, বড় গ্যালারি তো। ওইখানে আমি গিয়ে দেখলাম যে আমার নাম একা। তো আমি আবার স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার কি অবস্থা, তোমার এটা ফলো করার সুযোগ দিলাম, কারণ তোমার এত কাজ, আমার এখানে শিল্পীরা 10টা 12টা ছবি আঁকা ডিগ্রি নেয়, আর তুমি এত 100 ছবি আঁকা ফেলছো, তোমাকে তো পুরোটা দিতে হবে, এবং তোমাকে এটা ফলো করার সুযোগ দিয়ে দিলাম। এবং ওইটা ওই ইউনিভার্সিটিতে ওই ইনস্টিটিউটে আপনার রেকর্ড, এর আগে আমার আগে আর কেউ পায় নাই পুরোটা একা। একটা সময়ের ব্যাপার থাকে তো, সিজন, ওই সিজনের মধ্যে সব যতগুলি স্টুডেন্ট ধরেন মাস্টার্স দিছে সবার এক্সিবিশন হইতে হবে, না তো ওই যে অ্যানালাইসিস আপনার ই করতে পারে না, রেজাল্ট তৈরি করতে পারে না, ওই এক্সিবিশনটা দিয়েই রেজাল্টটা তৈরি হয়। তো এটা হলো একদম চূড়ান্ত পরীক্ষার মতো, এক্সিবিশনটাই পরীক্ষা। তো এই যে ধরেন এটা আমাদের নাই, আমাদের বাংলাদেশে এটা নাই। তো এটা একে ইমিডিয়েট চালু করা উচিত। তখন থেকে আমি যখন শুরু করছি এইসা, ধরেন আমি যখন টিচিং শুরু করছি তখনই আমি এটা নিয়ে গুঞ্জন করছি। আমি ঢাকায় যখন আসছি, যারা এখন টিচার হয়েছে তারা তখন ছাত্র, একে একে আমিও ইন্টারভিউ দিই ঢাকা ইউনিভার্সিটি ডাকে, ধরেন চাকরির জন্য ইউনিভার্সিটিতে টিচার হওয়ার জন্য আমিও ইন্টারভিউ দিই। আমার নাম হয়তো আসে না, কারণ আমার ওই যে ফোন নাই। তো যাই হোক, যাদের যাদের হয়েছে তারা তখন ছাত্রই পাশ করছে, আমার মতো পাশ করছে, বড় ভাই ছোট ভাই। এরপরে আমি চলতে চলতে আরো পরীক্ষা দিছি, সেখানেও হয়েছে। তো সবারই মোটামুটি আমি মনে হয় যে মাথায় এগুলা দিছি যে কিছু উন্নতি করা দরকার এখানে। তারপর গ্রেড নিয়ে কথা বলতাম তখন আমি, ওইখান থেকে আমি ডিস্টিংশন পাই আসছি। এইখানে তখন ওই যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, সেগুলো নিয়ে কথা বলতাম। এতদিনে কি হয়েছে কিনা আমি জানি না। এই গ্রেডটা মনে হয় এখন অন্য ডিপার্টমেন্ট হওয়াতে এখানে হয়েছে। আবার এখানে নাম্বার কিন্তু কম আমাদের, ফার্স্ট ক্লাস নাম্বার পেলে 30-31, আর ওইখানে আমরা কত নাম্বার পেয়ে আসছি, 80% নাম্বার। তো এই যে ধরেন নাম্বার বেশি পাওয়াটা, তো আমি একটা সাবজেক্ট যদি 100 নাম্বার থাকে, আমি ভালো করলাম, ভালো করার পরে আমাকে 80 দিতে পারে, 82 দিতে পারে, 83 দিতে পারে না, সেখানে দিয়া তো 60, 61, 62, কেন ওই নাম্বার গুলো কোথায় যাবে? এই নাম্বার নিয়ে যারা বিদেশে যায় বা বিদেশে গিয়ে ডকুমেন্টস মার্কশিট শো করে, তখন দেখা যায় যে এই আপনার সমস্যা তৈরি হয়। আমরা এখানে ভালো, ওদের থেকে ভালো, সেখানে আমরা নাম্বার পাইতেছি দেশে কম, এগুলো নিয়ে কথা বলতাম। এই যে ধরেন অনেক কিছু এই দেশে এরকম মলিন হয়ে আছে, যেগুলো ঠিক করার দরকার, ঠিক করা যায়। এই যে এক্সিবিশনটা, এক্সাম এক্সিবিশন, এটা আমার তো মনে হয় বিদেশে যে স্যাররা পড়ে আসছে, ওনারা এই কাজটাই পড়ে আসছে, এবং এরকম এক্সিবিশন হওয়ার পরে তাদের রেজাল্ট হয়েছে। তো এইখানে ওই এই মান্দাতারা মলের স্টাইল এখনো পড়ে রয়েছে, কেউ ঠিক করে না। আমরা যারা আসছি আমাদেরকে বাইর করে রাখছে দূরে, কথাও বলা যাবে না এরকম। তো ধরেন কেউ আমাদের দেখার কেউ নাই, আমরা ধরেন মাথায় যে নলেজ নিয়ে বসে আছি, এটা নাই। যত 14 বছর পড়াইছি সেখানে, সেখানেও ধরেন ঠিক করতে পারি নাই কিছুই। এই যে ধরেন
ঠিক করা যায় ওইগুলো। তাহলে এই যে এক্সিবিশনের বাংলাদেশেরটা বললাম, অস্ট্রেলিয়ারটা বললাম। অস্ট্রেলিয়ারটা বললাম মানে কি, আপনার ওইখানে সব আসছে ওই একই নিয়ম অন্য দেশে। এই অক্সফোর্ডের, হার্ভার্ডের যারা আসছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, তাদের সাথে আমি কথা বলছি, তারাও বলছে। তো ধন্যবাদ। আমার কথায় যদি কারো লাগে একটু মনে কিছু নিয়েন না, কারণ এইগুলো তো পড়ে আছে, এইগুলো ভুল আপনাদের, আপনারা ঠিক করতে পারেন নাই। সবাই ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। ধন্যবাদ সকলকে।